নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইন। হেলথলাইন যখন বলি, হেলথলাইন মানে বিভিন্ন বিষয় নিয়ে একটা খুব ভালো গাইডলাইন, যেটা আমাদের জন্য প্রয়োজন। আমরা প্রত্যেকে সুস্থভাবে বাঁচতে চাই, তাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিশেষ করে যাদের নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি। দেখুন, সিজনাল চেঞ্জ তো হয়, সিজনাল চেঞ্জের সাথে সাথে মানুষের শরীরেও নানা রকম নতুন কিছু সমস্যা দেখা দেয় এই সিজনের সাথে সাথে। সেখানে যদি সমস্যাটা হয় বাচ্চাদের, তখন শুধুমাত্র বাবা মা কেন, পরিবার পরিজন প্রত্যেকে সেই বাচ্চাকে ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষ করে এখন যে সময়টা চলছে, ঘরে ঘরে দেখা যাচ্ছে অলমোস্ট বড়দের পাশাপাশি বাচ্চাদেরও কিন্তু জ্বর হচ্ছে। এই যে ফিভার আসছে, তাতে বহু বাচ্চা এফেক্টেড হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। কেন এবং এর থেকে প্রতিরোধ কি আদৌ সম্ভব? আমরা প্রত্যেকে দেখতে চাই যে একটা বাচ্চা খেলাধুলো করবে, ভীষণ ছটফটে থাকবে, তার মানে বাচ্চাটি সুস্থ। যখনই সে মুষড়ে পড়লো, তখনই কিন্তু বাচ্চাকে ঘিরে প্রত্যেকের চিন্তা অনেক বেশি হয়ে যায়। কারণ তারা নিজেদের এক্সপ্লেইন করতে পারে না যে তাদের কি সমস্যাটা রয়েছে শরীরে। তাদের সুস্থ দেখাটাই আমাদের কাম্য। আর তাই নিয়ে আজকে আমাদের একটা আলোচনা এগিয়ে চলবে বিশেষ বিষয় নিয়ে। তার কারণ এই সময় কিন্তু জ্বর বাড়ছে। বিষয় থাকছে ফিভার অ্যান্ড ইমিউনিটি ইন চিলড্রেন। এ বিষয়ে যিনি বিশদে বলবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাঙ্গনা চ্যাটার্জি। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার। সময় আমরা যেভাবে এগোচ্ছি, এই সময়টা, এই যে বৃষ্টি হচ্ছে থেকে থেকে, সিজনটা চেঞ্জ হয়েছে, অনেকটাই জ্বর হচ্ছে। বাচ্চাদের জ্বর হচ্ছে মানে চিন্তার কারণ অবশ্যই। এবং এই ক্ষেত্রেই বলি যে এই যে বাচ্চাদের ঘন ঘন জ্বর আসছে, জ্বর এলে বাবা মায়েদের কি করা উচিত? ঠিক, সিজন চেঞ্জে আমরা প্রত্যেকবারই দেখি বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ এগুলো অনেকটাই বেড়ে যায়। এই একটা ভ্যাপসা গরম, কখনো ঠান্ডা কখনো গরম, এটা থেকে আমাদের সমস্ত জীবাণু যেগুলো আছে সেগুলো অনেক বৃদ্ধি পায়। এবং বাচ্চারা তারা অনেকটাই ছোট বলে, তাদের ইমিউনিটি একটু ইম্যাচিওর বলে ফার্স্ট আক্রমণটা তাদের উপরেই হচ্ছে। বাচ্চাদের যখন জ্বর আসে, ন্যাচারালি সবাই খুবই ঘাবড়ে পড়ে। ঘাবড়ানোর থেকে আমার মনে হয় যখন বাচ্চাটির জ্বর আসবে, প্রথম আমাদের করণীয় বাচ্চাটির জ্বরটা মাপবেন বাড়িতে। এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। গাটা গরম লাগছে, জ্বর এসছে, খুব ভয় পেয়ে গেলাম, পরে দেখা গেল হয়তো যে জ্বরটা মাপছিল তারই হাতটা ঠান্ডা ছিল, বাচ্চার আদতে জ্বরটা আসেনি। খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা, সিজন চেঞ্জ, ঠান্ডা গরম হচ্ছে, তাকে অনেকগুলো লেয়ারে জড়িয়ে দিয়েছে। একটা দুটোর জায়গায় তাকে 3টে 4টে 5টা 6টা অবধি জামা পরাতে আমি দেখেছি। ন্যাচারালি বাচ্চাটার শরীরের যে উষ্ণতাটা, সেটা বেরোনোর কোনো জায়গা পাচ্ছে না, মাথা একেবারে গরম হয়ে আছে। বাবা মা খুব ঘাবড়ে গেল যে জ্বর এসছে। তবে এক্ষেত্রে দেখা যায় যে লেয়ারগুলো কয়েকটা কমিয়ে দিলেই টেম্পারেচার আবার নর্মালাইজ হয়ে যায়। এত সবের পরেও যদি দেখি যে সত্যি জ্বরটা এসেছে, প্রথমে আমি জ্বরটা মাপবো একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে। যেটা আমি সবসময় বলি যে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে একটি ডিজিটাল থার্মোমিটারও থাকবে। মার্কিউরি থার্মোমিটার কিন্তু নয়। কেন? মার্কিউরি থার্মোমিটার অনেক সময় ভেঙে গিয়ে সেটা থেকে মার্কিউরি বেরিয়ে বাচ্চার ক্ষতি করতে পারে। একটি ডিজিটাল থার্মোমিটার বাচ্চার বগলের তলায় কিছুক্ষণ রেখে যতক্ষণ না আওয়াজ পাচ্ছি বিপ বিপ করে, তার টেম্পারেচারটা দেখব। যদি দেখি 100-র ওপরে জ্বর গেছে, বাড়িতে যদি জ্বরের ওষুধ থাকে বাচ্চাকে খাইয়ে দেব। জ্বরের ওষুধ খাওয়ালাম, তার কিছুক্ষণ পরে অপেক্ষা করলাম, তাতেও দেখছি টেম্পারেচার কমছে না। সেক্ষেত্রে বহু বছর ধরে, যুগ যুগ ধরে আমরা যেটা জেনে এসেছি, জলপট্টি আমরা যেটা ভুল করি যে শুধু মাথায় ঠান্ডা জল দিয়ে ফেলি। জ্বরটা তো শুধু মাথায় নয়, তাই কি? জ্বরটা পুরো শরীরে এসছে। সেক্ষেত্রে আমরা একটা বড় পরিষ্কার কাপড়, নর্মাল টেম্পারেচার জল, ঠান্ডাও নয় গরমও নয়, নর্মাল টেম্পারেচার জল, তাতে ভিজিয়ে পুরো গাটা মাথা থেকে পা অবধি বারংবার মোছাবো, যাতে টেম্পারেচারটা অল্প অল্প করে কমে। এবং অবশ্যই নিজের চাইল্ড স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন আরও ডিটেলসে জানার জন্য। এই যে বাচ্চার জ্বর আসছে, ঠিক আছে, বাচ্চার জ্বর এলো, কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে, একটা লম্বা সময় চলছে, বাচ্চার জ্বর কিছুতেই নামছে না। ওই সময় বাবা মায়েরা চিন্তিত হয়ে পড়েন। তো বেসিক্যালি এটা কখন হয়, কোন সময় অ্যাকচুয়ালি চিন্তার কারণ সত্যি? কারণ তারা তো বুঝতে পারে না, মানে বাচ্চা অসুস্থ মানে প্রত্যেকে চিন্তিত বাচ্চার সারাউন্ডিং এ। কিন্তু বেসিক্যালি কখন এই প্রাইমারি ট্রিটমেন্টগুলো নিতে পারেন? প্রত্যেকেই নেবেন প্রাইমারি ট্রিটমেন্ট, ফিভার এলো মানে
কখন সত্যি সিরিয়াসলি ভাবা উচিত যে না এবার আমাকে ডক্টরের কাছে নিয়েই যেতে হবে, এটা লাইফ থ্রেটনিংও হতে পারে। অবশ্যই। এই যেটা আমরা প্রশ্নটা করলাম, এটা খুবই আমার মনে হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্বর আসবেই, বাচ্চা যখন বড় হচ্ছে তার ইমিউনিটি ধাপে ধাপে তৈরি হচ্ছে। ছোটখাটো একদিন একবেলা এরম জ্বর এসে এসে সে নতুন জীবাণুর সাথে তার শরীরের পরিচয় হচ্ছে। সেই পরিচয় থেকে তার ইমিউনিটি নতুন সৈনিক বানাচ্ছে পরের বার লড়াইয়ে জেতার জন্য। তাহলে জ্বরকে আমরা প্রথমেই শত্রু ভাববো না, সে হয়তো আমার শরীরের ইমিউনিটি সিস্টেম তৈরি করছে। বাড়িতে যদি ওষুধ থাকে এবং সঠিক ডোজ যদি জানা থাকে তাহলে আপনি সেটা দিয়ে অপেক্ষা করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, একই ওষুধ বাজারে অ্যাসিটামিনোফেন যেটা আমরা কমনলি দিই, বাজারে প্যারাসিটামল বলে আপনারা জানেন, সেটি একই ওষুধ 5 ml, কোনো ওষুধে হয়তো 120 আছে, কোনো ওষুধে 250, কোনো ওষুধে 500, কোনো ওষুধে 650। অতএব একই ওষুধ বিভিন্ন স্ট্রেংথে পাওয়া যায়। যদি আমি কম দিই তাহলে কাজ করবে না, যদি বেশি দিয়ে ফেলি তাহলে বাচ্চা যার অলরেডি অর্গান খুবই ইম্যাচিওর তার লিভারে ক্ষতি হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে। অবশ্যই ডোজটা ডাক্তারবাবুর থেকে জানবে। ওষুধ দিলাম, জ্বর কমে গেল, একদিন দুদিন থাকলো, বাচ্চা হাসছে খেলছে, জ্বরের মাঝের সময়গুলো খাওয়া দাওয়া ঠিক করে করছে, দুষ্টুমি করছে, তাহলে বাচ্চার এটা একটা সিজনাল জ্বর হয়েছে, কমে যাবে। কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, দেখলাম 3 দিন পেরিয়ে গেল, তাতেও জ্বর একই রকম আসছে বা আরও বেড়ে চলেছে, 102, 103 পেরিয়ে যাচ্ছে। সেই সময় বাবা মার অবশ্যই চিন্তা হবে এবং অবশ্যই চাইল্ড স্পেশালিস্টকে আপনি যোগাযোগ করবেন। এছাড়া যদি জ্বর থাকাকালীন কোনো সময় দেখেন বাচ্চা নেতিয়ে পড়েছে, ঝিমিয়ে পড়েছে, কিছু খেতেই পারছে না, বা সে বারংবার বমি করে দিচ্ছে, পেটে না খাওয়ার না ওষুধ রাখতে পারছে, বা দেখছেন তার গা ভর্তি র্যাশ হয়ে গেছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে, তার শ্বাসের সমস্যা একদম ছোট বাচ্চার ক্ষেত্রে হয়তো বুঝতে আমরা সঠিকভাবে পারবো না, বুকটা দেখবেন, যদি বুক খুব দ্রুত ওঠানামা করে তাহলে কিন্তু বাচ্চাটির শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়াও যদি আপনি দেখেন বাচ্চার কোনো সময় খিঁচুনি হয়েছে বা তার আচরণটা আপনার অদ্ভুত লাগছে, তাহলে কিন্তু অবশ্যই নিজের শিশু বিশেষজ্ঞকে কন্ট্যাক্ট করবেন। এই বিষয়গুলো ভীষণ জরুরি, কারণ সত্যিই তাই আমার মনে হয় আজকে এই কথার মধ্যে দিয়ে যারা ওপারে বাবা মা রয়েছেন সেই প্যারেন্টসরা বাচ্চাকে একটা সঠিক ব্যবস্থা দিতে পারবেন। কারণ অনেকে আছে একটু সচেতন, কিছু হলে ইমিডিয়েট একটা ডক্টরের কাছে একজন যোগাযোগ করছেন, কিন্তু অনেকেই আছেন, অনেক গার্জিয়ানের পক্ষে হয়তো এটা সম্ভব হচ্ছে না। তারা কি নেবেন প্রিলিমিনারি ট্রিটমেন্টটা, এটা খুব নেসেসারি। এবং তার সাথে অনেক বাড়িতে দেখা যায় বাবা মা দুজনেই ব্যস্ত, তারা দুজনেই, হ্যাঁ, এটা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে একটা বাস্তব ছবি। তখন দেখছেন কোনো এক আন্টি তাকে দেখছেন, দেখভাল করছেন, প্রাইমারি ট্রিটমেন্টটা কি হবে বুঝতেই পারছেন না, কোথায় কমিউনিকেট করবেন বুঝতেই পারছেন না, সেক্ষেত্রে প্রথমে প্রাইমারি ট্রিটমেন্ট এগুলো নিচ্ছেন। কিন্তু যদি বলি ডক্টর যে এক্ষেত্রে একটা বাচ্চাকে আমরা কিভাবে আদতে সুরক্ষা দিতে পারি, কারণ এটা খুব ম্যান্ডেটরি এবং জরুরিও বটে, মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। বাচ্চাটাকে যদি সুরক্ষিত রাখতে পারি আমরা, তাহলে প্যারেন্টসরা বাইরে যেমন নিশ্চিন্তে কাজ করতে পারছেন, প্যারালালি বাচ্চা সুস্থ মানে প্রত্যেকের মুখেই হাসি থাকবে। কিভাবে সুরক্ষা দেওয়া যায়? সুরক্ষা দেওয়ার কথা যদি বলি, যেটা আমি আগের বারও বললাম, যে জ্বর আমাদের শত্রু না, জ্বর জানান দেয় যে তলে তলে কিছু সমস্যা হচ্ছে। তাহলে মাঝে মাঝে অল্প একটু জ্বর এলো, আমরা খুব ভয় পাবো না। সিজন চেঞ্জের সময় আমরা একটু বেশি ভালনারেবল, অর্থাৎ আমাদের হওয়ার চান্সেস বেড়ে যায় বাচ্চাদের। সেক্ষেত্রে যেগুলো করণীয়, একদম এই সময় যে বর্ষার জল আশেপাশে জমেছে সেগুলো জমা জলের কাছাকাছি যাব না, মশার কামড় থেকে অনেক ইনফেকশন আসে যাতে জ্বর আসতে পারে। নেক্সট হচ্ছে কি বেসিক হাইজিনটা মেনটেন করা। আমাদের ঘরে ঘরে একটা বিশ্বাস আছে যে জ্বর এলে বাচ্চাকে বোধহয় স্নান করাতে নেই, কিন্তু এই সিজন চেঞ্জের সময় যেখানে জীবাণু অলরেডি অনেক বেশি, বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে নর্মাল জীবাণুকে দূরে রাখার জন্য। সাবান দিয়ে স্নান করানোটা যাতে কন্টিনিউ থাকে। নেক্সট হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশিং, অর্থাৎ হাত ধোয়া। প্রচুর জীবাণু আমাদের খাওয়ারের থ্রু দিয়ে, হাওয়ার থ্রু দিয়ে ঢুকতে থাকে, তাই খাওয়ারের থ্রু দিয়ে যাতে না ঢুকে বা আমার নোংরা হাত দিয়ে যাতে আমার অসুবিধা না হয়, সেই জন্য বাচ্চারা এবং তাদের কেয়ারটেকাররা তারা যাতে অবশ্যই 20 সেকেন্ড, শুধু সাবান জলে হাত দিলে কিন্তু হবে না, 20 সেকেন্ড ভালোভাবে সাবান দিয়ে হাতটা ধোয়। হাত কখন কখন ধোবে? বাচ্চা খেলে এসেছে তখন সাবান দিয়ে হাত ধুতে হবে, বাচ্চা বাথরুমে গেছে তারপরে দিতে হবে, খাওয়ার আগে দিতে হবে, যদি মুখে হাঁচি আসে তখনও কিন্তু হাতটা ধুতে হবে।
হাত পরিষ্কার রাখলে কিন্তু আমরা বিভিন্ন রোগের থেকে সুরক্ষা পেতে পারি। যখন বললাম যে খাওয়া আর খাওয়া এই দুটো দিয়ে আসে, খাওয়াটা আমরা বললাম, হাওয়ার থেকে আমরা তো সুরক্ষা কখনোই পুরোপুরি পাবো না, তবে খুব ভিড় জায়গায় গেলে একটু বড় বাচ্চা হলে তাকে মাস্ক ব্যবহার করাতে পারি। বাচ্চা যখন নিজে কাশছে বা তার বন্ধুর ক্ষেত্রে সেও যাতে শেখায় যে কাশিটা কখনো হাতে এভাবে নয়, কনুইতে কাশতে, তাহলে হাত থেকে সেটা আরো ছড়াবে না। এই কয়েকটা জিনিস যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু হাইজিন হ্যাবিটস বেসিকগুলো ভালো করলে বেশ কিছুটা সুরক্ষা পাওয়া যায়। আরেকটা বলে নিই, বর্ষাকালে যখন বাচ্চাকে বাইরে নিয়ে যাচ্ছি, মশার কামড় থেকে যেহেতু অনেক জীবাণু ছড়ায়, চেষ্টা করব বাচ্চাকে ফুললি কাভার্ড ক্লোথস, অর্থাৎ মশা কামড়ানোর জায়গাটাই আমরা কমিয়ে দেবো যাতে সে কিছুটা সুরক্ষা পায়। অনেকগুলো দিক রয়েছে সুরক্ষিত করতে গেলে বাচ্চাকে। মুশকিল হচ্ছে ডক্টর, যে যখন মনে হচ্ছে যে বাচ্চাদের তারা সুরক্ষা দেবেন, তখন তারা এতটা বেশি চিন্তিত হয়ে এত কিছু করে ফেলছেন, আখেরে গিয়ে অনেক সময় দেখা যায় যে ওভার অ্যাকশনে যে রেজাল্টটা পান সেটাই তারা পাচ্ছেন। চিন্তাটা কমছে না, উল্টে বাচ্চাকে ঘিরে সমস্যাটা কিন্তু বাড়ছে। সঠিক জানাটাও দরকার। এই যে একটি হাইজিন মেনটেন করার কথা বললেন, যে এইভাবে বাচ্চার হাইজিন তো মেনটেন করতে পারে, আমরা সবসময় বলে থাকি যে ইমিউনিটি বুস্টের কথা, যেটা আপনি একটু আগে বলছিলেন। তো ইমিউনিটি বুস্ট বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে করা যায়? কারণ তাদের ক্ষেত্রে বেশ কিছু খাবার একদম ছোট্ট থেকে শুরু করে একটু বড় হচ্ছে সেই চাইল্ডদের কথা আমরা যদি বলি, সবাইকে তো সব ধরনের খাবার দেওয়া যাবে না, তারা খেতে পারবে না। একদম ছোট্ট বাচ্চার ক্ষেত্রে আর যারা একটু স্কুল গোয়িং চাইল্ড যারা রয়েছে, কিরকম ভাবে তাদের শিডিউল করবেন যাতে বাচ্চাটার ইমিউনিটি পাওয়ারটা সত্যিই বাড়ে খাবারের মধ্যে দিয়ে? এটা একটা খুবই কমন কোয়েশ্চেন যেটা আমরা পেয়ে থাকি, যে এমন একটা ওষুধ যদি দেওয়া যায় যাতে ইমিউনিটিটা হঠাৎ বেড়ে যায়। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ইমিউনিটি কিন্তু হঠাৎ বাড়ে না। ইমিউনিটি একটি লাইফ লং প্রসেস। খুব ছোট ছোট খুব সহজ জিনিসে একটা টোটাল কিউমুলেটিভ এফেক্টে ইমিউনিটি অনেকটা ভালো হয়। শুরু থেকে যদি শুরু করি, বাচ্চা যখন জন্মায়, যখন পৃথিবীতে আসে আমাদের কাছে, তখন তার ইমিউনিটি সিস্টেম খুবই কাঁচা। প্রথম সে ইমিউনিটি অনেকটাই পাচ্ছে তার মায়ের কাছ থেকে। কিভাবে? মায়ে যখন ব্রেস্ট ফিড করছে, তার ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে সেই দুধে অনেক রকম অ্যান্টিবডিজ, ইমিউনোগ্লোবুলিন থাকে, যেগুলো বাচ্চাকে প্রথম 6 মাসে বেশ কিছুটা সুরক্ষা দেয়। তারপর যখন বাচ্চা বড় হলো, 6 মাসের পরে তাকে আমরা আস্তে আস্তে খাওয়ানো শুরু করলাম। এই সময় তার ইমিউনিটির চাবিকাঠি কিন্তু আমাদের কাছেই, আমাদেরই রান্নাঘরে আছে। আমরা যদি খাবার দাবার ঠিক মতো দিই, তাহলে বাচ্চা সেই খাবারের মধ্যে থেকে যথেষ্ট পুষ্টি পাবে এবং তাতে তার ইমিউনিটি স্ট্রং হবে। যেরকম ধরুন ভিটামিন সি, আমরা সবাই জানি সর্দি কাশিতে ভিটামিন সিটা খুব ভালো। ভিটামিন সি এর ওষুধ পাওয়া যায় ঠিকই, তবে যদি বাড়িতে আমরা একটু লেবু জাতীয় খাবার খাই, মোসাম্বি, লেবু, অরেঞ্জেস, বাতাবি লেবু, এগুলো কিন্তু ভেরি রিচ ইন ভিটামিন সি। এইগুলো বাচ্চাকে অনেক সুরক্ষা দেবে। নেক্সট আসি, যদি আমরা খাবারের দিক দিয়ে ভাবি, আয়রন, জিঙ্ক, এগুলো মাংস, ডাল এইগুলোতে থাকে। ভিটামিন ডি বাচ্চা খেলতে খেলতেই পাবে। অর্থাৎ যদি আমি তাকে একটা ব্যালেন্সড অলরাউন্ড খাবার দিই, তাতেও কিন্তু বাচ্চা অনেকটা ইমিউনিটি পাবে। 3 নম্বর, এইটা আজকের যুগে আমায় দাঁড়িয়ে আলাদা করে বলতে হচ্ছে, ছোটবেলায় আমাদের সময় আমাদেরকে খেলা থেকে কেউ আটকাতে পারতো না। এখন বাচ্চারা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, টিউশনের চাপ, তাদের পড়াশোনার চাপ, প্লাস বাড়িতে বাড়িতে টিভি, মোবাইল আছে, তারা কেউ বেরোতে চায় না। কিন্তু যখন সে মাঠে ঘাটে গিয়ে খেলছে বা কমপ্লেক্সে খেলতে নামছে, সেই খেলা রোদের মধ্যে হলে সে ভিটামিন ডি ওখান থেকেই পাচ্ছে। যখন সে দৌড়দৌড়ি করছে, তার লাং ক্যাপাসিটি ভালো হচ্ছে। এই ছোট ছোট ধাপগুলো যদি আমরা নিই, তাহলে কিন্তু ইমিউনিটি অনেক ভালো হয়। চতুর্থ, আজকালকার বাচ্চারা এই মোবাইল আমাদের যেরকম অনেক উপকার করেছে, কিছু জায়গায় হয়তো আমাদের অতটা ভালোও হচ্ছে না। রাত রাত অবধি জেগে জেগে তারা মোবাইল টিভি দেখছে, ঘুমের কোনো ঠিক নেই। তাহলে যদি ঘুমটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু শরীর ঠিক মতো সেটাকে রোগ প্রতিরোধ করতে সক্ষম হয় না। তাই জন্য ঠিক সময় ঘুমানো এবং ঠিক মতো ঘুমানো। বাচ্চাদের আমাদের তুলনায় অনেক বেশি ঘুম লাগে ঠিক মতো বড় হওয়ার জন্য। সব কিছু করলাম, ডেইলি আমাদের যে লাইফস্টাইল, তাতে হয়তো বাচ্চারা জল খেতেই ভুলে যাচ্ছে। জলের বদলে তাকে হয়তো একটা মাজার প্যাকেট ধরিয়ে দিচ্ছি বা একটা চিপস ধরিয়ে দিচ্ছি, সেটা কিন্তু আমরা চাইবো না। যত সম্ভব ফ্রেশ খাওয়ার, বাড়িতে বানানো খাওয়ার এবং জল অর্থাৎ হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট। তাতে সমস্ত টক্সিনস আস্তে আস্তে ফ্লাশ আউট হয় শরীর থেকে। এই সব কিছু যদি আমরা ধাপে ধাপে করি, তাহলে কিন্তু স্মল স্টেপস এভরি ডে, তাতে ইমিউনিটি অনেকটা ভালো থাকে।
এত কিছু তো আমরা করছি, এর সাথে যেটা বিজ্ঞান আমাদের হাতে তুলে দিয়েছে সবচেয়ে বড় অস্ত্র লড়ার, সেটা হচ্ছে গিয়ে ভ্যাকসিনেশন। যদি আমরা টাইমলি ভ্যাকসিনেশন বাচ্চাকে দিতে পারি, তাহলে অনেক চেনা রোগ থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। আগেকার দিনে আমরা শুনতাম টাইফয়েড খুব কমন, হয়তো চিকেন পক্স খুব হচ্ছে। আজকাল এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের কিন্তু ভ্যাকসিন আছে। যদি সময় সময় আমরা বাচ্চাকে ভ্যাকসিন দিই, তাহলে অনেকটাই সুরক্ষা পাওয়া যায়। ছোট করে বলতে গেলে, বাচ্চা যখন বড় হচ্ছে, খেয়াল রাখবেন সে যাতে বাড়ির খাবার খায়, ফ্রেশ খাবার খায়, জলটা যাতে সে ঠিক মতো খায়, খেলাধুলো করবে, বড় হবে, বন্ধু বানাবে, ভিটামিন ডি পাবে, এবং ঘুমটা যাতে তার ঠিক মতো হয়। বাবা মা হিসেবে খেয়াল রাখবেন তার ভ্যাকসিনেশন যাতে ঠিক ঠিক সময় হয়। এক্ষেত্রেও একটা কথা বিশেষ করে বলার, যে বাচ্চারা যে ঘুমোবে, ম্যাক্সিমাম আমরা জানি যে ফোন ইউজ করছে যারা, ঘন্টার পর ঘন্টা ফোন ইউজ, ঘুম তো চট করে আসতেই চাইবে না। এটাও বোধহয় বাবা মায়েদের খুব খেয়াল রাখা উচিত। কারণ যখন আমরা বেসিক্যালি ছোট থেকে শুনে আসছি, যখন ঘুমটা প্রপার হয়, ওই যে ঘুমের যে সময়টা অনেক কিছু বডিতে রিপেয়ার হতে থাকে, এই সিস্টেমটা চলে ঘুমের সময়। ঠিক, এটা কি ঠিক? একদম ঠিক কথা। এখন সায়েন্স হ্যাজ ব্যাক দ্যাট আপ। আমরা অনেক কিছু হয়তো প্রচলিত কথায় শুনেছি, বড় হতে হতে শুনেছি বাবা মার কাছে, কিন্তু এখন বিজ্ঞানও বলে যে এগুলো সত্যি। বাচ্চার পক্ষে ঘুমটা যথেষ্টই প্রয়োজন, খুবই বেশি প্রয়োজন, তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তার ইমিউনিটি স্ট্রং হওয়ার জন্য। সেখানে বাবা মা খুব ব্যস্ত, বাড়িতে ফিরলেন, বাচ্চা খুব ডিস্টার্ব করছে, তাদেরও রেস্টের প্রয়োজন। দেখা গেল ফোন, তাদেরকে ফোন, ঠিক আছে তুমি গেম খেলো, বা বাচ্চা খাচ্ছে না, খুব বায়না করছে, ফোন দেখে দেখে খেয়ে নেবে তারা। এই কনসেপ্টগুলো কিন্তু কমন এখন কনসেপ্ট হয়ে গেছে। বাচ্চা ওই যে একটা হ্যাবিট পেয়ে গেল, এটাই কিন্তু লং কন্টিনিউড, মানে একটা সময় বাচ্চা তখন ওই ফোন ছাড়া খেতেই চাইবে না। অথচ আপনি একটু আগেই বললেন ফোনের কথা, সেটা শুনে আমার মনে হলো যে এই ছোট ছোট স্টেপ, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। একটা এজের পর্যন্ত বলা হয় বাচ্চাদেরকে ফোন দিতে না। অ্যাবসলিউটলি, এইটা যখন কথাটা উঠলো আমি ভীষণ খুশি হলাম। এইটা কিন্তু আমি বারংবার বলি, যারা আমার কাছে আসে আমি তাদের রিমাইন্ড করতে থাকি, এবং আপনাদেরও সবাইকে বলবো যারা দেখছেন, যে বাচ্চা কিন্তু এখন সমস্ত গাইডলাইনে বলছে 2 বছর অবধি সে কোনো রকম স্ক্রিন দেখবে না। সেটা মোবাইল হতে পারে, টিভি হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে। আমাকে অনেকেই এসে বলে না না ও তো টিভি দেখে না, কিন্তু সে হয়তো 3 ঘন্টা মোবাইল দেখছে, তার বাবা মা মোবাইল করছে, সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাহলে লাভ কিছুই হচ্ছে না। শুধু যে এই রোগ বিরোগগুলো বাধাচ্ছে তা নয়, আজকাল আমরা একটা টার্ম শুনেছি ভার্চুয়াল অটিজম বলে, অর্থাৎ বাচ্চারা অনেক দেরিতে কথা বলতে শিখছে। এই মোবাইল টিভি ক্যামেরার দিকে তারা তাকিয়ে থাকে, তার মোবাইল টিভি কথা বলছে, তাকে বলতে হচ্ছে না, সে প্রয়োজনীয়তা বুঝলোই না কোনোদিন কথাটা কেন বলতে হয়। আলটিমেটলি 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা তখন হয়তো তার প্রথম শব্দটাই বলেনি। বাবা মা সেই সময় দৌড়ে দৌড়ে আসছে যে আমার বাচ্চা 3 বছর হয়ে গেল, ও তো একটা কথা বলে না। এইটা কিন্তু আমরা শুরুতেই আটকাতে পারতাম যদি মোবাইল টিভির সাথে তার পরিচয়টাই আমরা 2 বছর অবধি আটকে দিতে পারতাম। তারপরেও দেয়ার আর গাইডলাইন্স যে কতক্ষণ, কোন বয়সে 15 মিনিট দেওয়া যায়, কোন বয়সে 30 মিনিট দেওয়া যায়। তবে কোনো বয়সেই কিন্তু ঘন্টার পর ঘন্টা বাচ্চাকে আমরা আনসুপারভাইজ মোবাইল ক্যামেরা এগুলো কিছু দিতে পারি না। কত জিনিস মানুষ যেটাকে গুরুত্ব দিচ্ছেন না, ওখানেই হয়তো সমস্যার বীজটা বপন হয়ে গেছে অলরেডি। তার মধ্যে মোবাইল একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, তার কারণ সেটা শুধুমাত্র যে ইমিউনিটি সিস্টেম কিন্তু ডাউন করছে সামহাউ, না ঘুমাতে পারছে তারা, অ্যাডিকশনটা চলে আসছে, ব্রেনে এফেক্ট করছে সেই ফোন। ঠিক, তার সাথে সাথে ফুড হ্যাবিট, এটাও কিন্তু ডক্টর ভীষণ, যে বাচ্চা তো বায়না করছে চিপস খাবে, বাচ্চা তো চিপস না দিলে খেতেই চায় না, সে ফাস্ট ফুড খুব খায়, ফাস্ট ফুডটা এনে দিল কি প্রথম? একদম। এটাও বোধহয় খুব মানে গুরুত্বপূর্ণ জায়গা। এটাও সেই টেস্টটা যদি বাইরে সে পেয়ে গেল, তারপরে সে খেতে চাইবে, পেটটাও ভরে গেল, তাহলে বাড়ির খাবার সে খাবে কেন? সে বাইরের ওই খাবারের টেস্ট পেয়ে গেছে, সেই খাবার ছাড়া কিছু খাবে না, তার পেট অলরেডি ভরে গেছে, সে বাড়ির খাবার খাবে না। কিন্তু বাচ্চাটা পাচ্ছে কোত্থেকে? সে তো রোজগারটা করছে না বাইরে গিয়ে, তাকে কেউ ভালোবেসে দিচ্ছে, কিন্তু এই ভালোবাসাটাই যে বাচ্চাটার পরবর্তীকালে গিয়ে কতটা ক্ষতি করছে, এটা আমাদের এই সময় বোঝাটা ভীষণ প্রয়োজন। এবং সেক্ষেত্রে এগুলো বন্ধ করাটা অনেক বেশি আগে প্রয়োজন। তার কারণ বাচ্চাকে ভালোবেসে হেলদি জিনিস দেওয়া যেতে পারে, তাহলে পুরো পরিবারটা হেলদি থাকবে। বাচ্চাকে ঘিরেই তো সব, সেটা কিন্তু ভাবা উচিত সবার আগে। যারা গার্জিয়ান, প্যারেন্টস তো আছেনই, বাকি যারা আসছেন বাচ্চাকে ভালোবেসে, বাচ্চাকে দেখতে, বাচ্চার কাছে
একটা চকলেট নিয়ে চলে এলেন। একদম তাদেরকে ভাবা উচিত যে বাচ্চার হেলথ ভালোর কথা, কি করলে বাচ্চার হেলথটা ভালো থাকে, এটা কোনো অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদমই। এইবার আসি ডক্টর, এই যে বাজে যে অভ্যেসগুলো এগুলো ত্যাগ করে এরপরেই যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা বললেন যে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনের তো বিভিন্ন বয়সে অনেকগুলো ধাপ থাকে যে কোন বয়সে কোন ভ্যাকসিনটা নেবে, ঠিক। তো সেটা যদি একটু বলেন আর কি, বাচ্চা থেকে শুরু করে, ছোট্টবেলা থেকে শুরু করে। যখন একটা শিশু আমাদের কাছে আসছে, সে যেখানেই জন্মাক না কেন, হাসপাতালে যদি জন্মে থাকে, হাসপাতাল থেকে তাকে প্রথম 3টে ভ্যাকসিন কিন্তু দিয়ে দেওয়া হয়। ওইখানে আপনাকে একদমই চিন্তা করতে হবে না। কি কি? BCG, পোলিও, হেপাটাইটিস বি। এই যখন বাচ্চাটা হাসপাতাল থেকে ডিসচার্জ হলো, সেইখান থেকে শুরু হয় আমাদের সবার দায়িত্ব, অর্থাৎ বাবা মাকে খেয়াল রাখতে হবে সে সময় সময় সমস্ত ভ্যাকসিন পাচ্ছে কিনা। ভ্যাকসিন বলতে আমাদের প্রাথমিকভাবে 1.5 মাসে কিছু ভ্যাকসিন পায়, 2.5 মাসে কিছু পায়, 3.5 পায়, তারপরে 6 মাস, 9 মাস, 12 মাস, তারপর 18 মাস অবধি বিভিন্ন ভ্যাকসিন চলে এবং তারপরে বুস্টার্সগুলো থাকে। এখানে আমি অনেকবারই এই প্রশ্নটা পেয়েছি যে ভ্যাকসিন কোথা থেকে দেব। ভ্যাকসিন যদি আমরা ভাবি কোথা থেকে দেব, আমি বলবো যেখান থেকে পারেন, যদি সেটা সেফ হয়, রিলায়েবল হয়, আপনি সরকার থেকে নেন কি প্রাইভেট থেকে নেন, ভ্যাকসিনটা দিতে হবে। পার্থক্য কিছু জায়গায় আছে বটে, সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বোঝাবে। যদি শর্টে বলতে চাই, তাহলে গভর্নমেন্ট যে ভ্যাকসিনগুলো দেয় তার বাইরেও 5টা টিকা আরও হয়। টাইফয়েডের টিকা, হেপাটাইটিস এর টিকা, চিকেন পক্সের টিকা, মামসের টিকা এবং মেনিঙ্গোকক্কাল। এর মধ্যে কিছু রোগ আমরা জানি ভীষণই প্রেভেলেন্ট। টাইফয়েড আমরা জানি হয় জল থেকে বৃষ্টির সময়, এবছর বিশেষ করে আমি প্রচুর টাইফয়েড কেসেস পেয়েছি। কিন্তু এই ভোগান্তিটা, এই যে 20-25 দিন হাসপাতালে ভর্তি থাকা, জ্বর 104 ছুঁয়ে যাওয়া, বাবা মা কাজে যেতে পারছে না, বাচ্চাটা স্কুল কামাই হচ্ছে, হাসপাতালে পড়ে আছে, এই সমস্ত ভোগান্তি অ্যাভয়েড করা যায় একটা সিম্পল টিকা নেই। তাহলে আমরা কেন দেব না? এই টিকাগুলো অবশ্যই মনে করে সময় মতো নিয়ে নেবেন। আমরা এই যে কথা বলছি ইমিউনিটি সিস্টেমের জন্য, এত ইমিউনিটি নিয়ে কথা হয়, বহু মানুষ জানেন, এবং যখন ইন জেনারেলি কোভিড পিরিয়ড এসেছিল তখন বলাই হচ্ছিল বারবার ইমিউনিটি। যারা জানতেন না তারা অলরেডি টার্মের সাথে পরিচয় তাদের ঘটে গেছে। ইমিউনিটিটা বুস্ট করা এত জরুরি কেন, এবং ইমিউনিটি বুস্ট করতে গেলে একটি বাচ্চাকে ঠিক আর কি যদি কোনো স্টেপ নেওয়ার থাকে, আর কি ভাবে তাদের স্টেপ নেওয়া উচিত, সেটাও শুনবো। ইমিউনিটি বুস্টিং আমরা সমস্তই কথা বলেছি যে কি কি করা যায়। ইমিউনিটি জরুরি কেন? জরুরি যদি আমি ভাবতে যাই, তাহলে আজ অবধি কেউ তো যুদ্ধে সৈনিক ছাড়া নামেনি। তাহলে আমরা যখন থাকছি, পৃথিবীতে বাস করছি, কিছু না কিছু জীবাণু আমার অ্যাটাক করতেই থাকবে, তাদের সাথে আমার পরিচয় হতেই থাকবে। যদি আমার কাছে সৈনিকই না থাকে তাহলে আমি লড়বো কি দিয়ে? ইমিউনিটি সিস্টেম হচ্ছে কি সেই সৈনিক যেটা আমাকে আমার ওপোনেন্ট অর্থাৎ জীবাণুর সাথে লড়তে সাহায্য করবে। আমরা সবসময় চাই যে আমাদের বাচ্চারা সব সময় সুস্থ থাকুক, ভালো থাকুক। সেটা হয়তো সম্ভব তখনই হবে যদি তার ইমিউনিটি স্ট্রং হয়। ইমিউনিটি স্ট্রং হতে গেলে মাঝে মাঝে সর্দি কাশি এগুলো হয় ঠিকই, সেটা বাচ্চার সাথে জীবাণুর পরিচয় হচ্ছে। একটা বাচ্চা যখন ছোট থাকে আমরা দেখেছি তার জ্বর, সর্দি, কাশি এগুলো একটু বেশি ফ্রিকুয়েন্টলি হয়। সে যত বড় হয় তার সাথে ওই জীবাণুগুলোর পরিচয় হয়ে গেছে, তাই তার জ্বর, সর্দি, কাশি এগুলো আস্তে আস্তে কমতে থাকে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যে ভ্যাকসিন নিয়ে আমি ডিসকাস করছিলাম, অনেক বাবা মারই কনসার্ন থাকে যে ভ্যাকসিন দিলে কি তাহলে আর জ্বর, সর্দি, কাশি কিছুই হবে না। এটা বলে রাখি যে ভ্যাকসিন কিন্তু আমাদের হয়তো 20টা রোগের বিরুদ্ধে আছে, রোগ আমরা জানি আরো শয়ে আছে। তাই জন্য ভ্যাকসিনটা দিলে ইমিউনিটিতে কি হয়, যখন আমাদের কোনো রোগ হয় একবারে অনেকটা অসুস্থ হয়ে পড়ি আমরা, তার থেকে ভ্যাকসিনে আমি একটা ছোট্ট ডোজে সেই জীবাণুটার সাথে শরীরকে পরিচয় করাই এবং শরীর সেটার বিরুদ্ধে সৈনিক তৈরি শুরু করে। তাতে ভ্যাকসিনটা বাচ্চাকে হেল্প করে পরবর্তীকালে যাতে সে আর অসুস্থ না হয়। কিছু মানুষের কিন্তু এটাও প্রশ্ন আছে যে ভ্যাকসিন যে ওয়েতে ভ্যাকসিন দেওয়া হয় আদতে কি এর কোনো সাইড এফেক্ট হতে পারে? এটাও কিন্তু অনেক মানুষের মধ্যে প্রশ্ন। ভ্যাকসিন নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে, তার মধ্যে এটা অ্যাকচুয়ালি সবচেয়ে কমন প্রশ্ন। তো সাইড এফেক্ট বলতে ভ্যাকসিন কিন্তু এমন একটা টপিক যেটার ওপর প্রত্যেক বছর বিশ্বজুড়ে রিসার্চ চলছে এবং শয়ে বাচ্চার ওপর পৃথিবীর বেস্ট মাইন্ড সবসময় এটার পেছনে লেগে রয়েছে, ভাবছে। সাইড এফেক্ট বলতে যেরকম জীবাণু এলে আমাদের শরীরে একটা জ্বর হতে পারে, ভ্যাকসিন হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভেটেড, অর্থাৎ আমি জীবাণুটাকে মেরে দিয়েছি বা
দুর্বল করে দিয়ে শরীরে ইন্ট্রোডিউস করছি। তাহলে একটা হালকা জ্বর আসতে পারে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি কিছুই হয় না, খুব সিরিয়াস সাইড এফেক্টস হয়তো লাখের মধ্যে একজনের হতে পারে, কিন্তু এটা যেটা বেনিফিট দেয় সেটা তার রিস্ককে কিন্তু অনেকটাই আউটওয়ে করে যায়। সাধারণত ভ্যাকসিনে আমরা দেখেছি ক্ষতি সেরকম কিছুই হয় না, তবে লাভ প্রচুর হয়। সাইড এফেক্ট বলতে লোকাল যেখানে দেওয়া হয়েছে সেখানে অল্প ব্যথা হতে পারে, কারণ ইনজেকশন দেওয়া হচ্ছে, একটু জ্বর আসতে পারে, সেই জ্বরটাও ওষুধ দিলে কমে যায় নিজে থেকেই। বাচ্চাদের যখন কিছু হয় আমরা সব থেকে বেশি চিন্তিত থাকি, মানে বাচ্চাদের সুস্থ রাখাটা খুব দরকার। তারা নিজেদের সমস্যা যেমন এক্সপ্লেন করে বলতে পারে না, বলতেই পারে না যে কি সমস্যা হচ্ছে, তাদের হয়তো দুর্বল দেখে বাবা মায়েরা বুঝতে পারেন এবার শরীরটা খারাপ হচ্ছে। ফিভার আসার আগেও কিছু কিন্তু লক্ষণ থাকে, ঠিক, বাচ্চা চুপ হয়ে গেল হঠাৎ করে, বা একটুখানি নিস্তেজ হয়ে যাওয়া যেটাকে বলছি, ওই সময় থেকে কি তাদের কোনো স্টেপ নেওয়া উচিত? হয়তো ফিভারটা সেভাবে তখনও আসেনি শরীরে, এবং সেটা হলে হোম রেমেডি এমন কি আছে যার মাধ্যমে সাময়িকভাবে প্রোটেকশন দিতে পারেন তারা, যাতে একটা ফিভার একটা বড় রকম জায়গায় না পৌঁছায়? যখন আমরা বুঝতে পারছি, এই যেটা আমি বললাম যে জ্বর কিন্তু আমাদের শত্রু নয়, জ্বর আমাদের জানান দেয় যে ভেতরে কিছু একটা হচ্ছে, ঠিক সেরমই আমরা যখন দেখি আমাদের একটা হাসছে খেলছে সেই বাচ্চা দুর্বল হয়ে পড়েছে, নিশ্চেদ হয়ে পড়েছে, তার নাক দিয়ে হয়তো জল পড়ছে, খেতে চাইছে না, এই সব জিনিসগুলোকে আমরা একসাথে বলি প্রোড্রোমাল পিরিয়ড। মানে তার ভেতরে কিন্তু জীবাণুটা অলরেডি ঢুকে পড়েছে, জীবাণু অলরেডি ঢুকে পড়েছে, সে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তারপর হয়তো জ্বরটা আসবে, তারপর পুরোপুরি রোগটা হবে। যদি সেই সময় থেকে আমি দেখি, তাহলে ফার্স্ট যেটা করণীয় হচ্ছে কি বাচ্চাকে একটু রেস্ট দিতে হবে, বাচ্চাকে খুব বেশি বাইরে পাঠাবো না। এই সময় কিন্তু ইমিউনিটিটাকে আমাদের আরো স্ট্রেনথেন করতে হবে, খাওয়া দাওয়াটা একটু ভালো করে দেবো, ফ্রেশ ফ্রুটস, জল বেশি করে দিতে হবে এবং প্রচুর রেস্ট। যেটা আমরা সবসময় বলি, দের ইজ নো বেটার মেডিসিন দ্যান রেস্ট। যদি একটা বাচ্চার শরীরে জীবাণু প্রবেশ করে থাকে তাহলে তার আরো বেশি করে রেস্টের প্রয়োজন। সুতরাং দেখুন, একটাই কথা বলার, যে প্রত্যেকে আমরা সুস্থ থাকতে চাই, সেই সুস্থ থাকার মাধ্যমগুলোকে একটু চিনে জেনে বুঝে নেওয়াটা আমাদের দরকার। বাচ্চাদের সেক্ষেত্রে তাদের কিন্তু ভাবার জায়গা নেই, সুতরাং তাদেরকে প্রোটেকশন দেওয়াটাও আমাদের ভীষণ প্রয়োজন। তাই একটু জেনে নেওয়া, সচেতন হওয়া, সজাগ হওয়া। যদি কেউ মনে করছেন এই অনুষ্ঠান মিস করে গিয়ে থাকেন, সিটিভিএন নিজস্ব ফেসবুক রয়েছে, ফেসবুক এবং ইউটিউব, সেখানে গিয়েও এই অনুষ্ঠানটি দেখতে পারেন হেলথলাইনের। তাতে আপনি সুস্থ থাকবেন, আপনার বাচ্চারাও সুস্থ থাকবে। আজকের মতো সময়টা একেবারেই হাতে নেই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।